আমি বলবো আমি ভাগ্যবান যে আমি কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের মোটামুটি স্বনামধন্য বেশ কিছু অর্গানাইজেশনে। সবকিছু মিলে আপনি ব্যালেন্সটা করেন কিভাবে, ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ? এটা তো একটা চ্যালেঞ্জ হওয়ার কথা, এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসার কথা আপনার জীবনে। যেখানে প্রবলেম বড় সেখানে সমাধান করার আনন্দ বেশি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন বিজনেস টকে। সাথে আছে আমি শালীন। দর্শক, আমরা জানি যে প্রতিনিয়ত কিন্তু আমাদের বিজনেস বলি বা আমাদের কর্পোরেট সেক্টর বলি সবকিছুই পরিবর্তন হচ্ছে। সেই সাথে পরিবর্তন হচ্ছে তরুণদের চিন্তাধারা। তারা হয়তো কখনো চাইতো দেশের বাইরে সেটেল হতে, আবার কখনো চাইতো বিসিএস ক্যাডার হতে, আবার হয়তোবা কখনো চাইতো বড় কোনো কর্পোরেট অফিসে বড় কোনো অফিসার হতে। গতানুগতিক ধারা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং তাদের চিন্তাধারারও পরিবর্তন এসেছে। সেই সাথে তারা কিন্তু চেষ্টা করছে এখন নিজেদের মাথা থেকে নতুন নতুন আইডিয়া বের করে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলতে। সেই সম্ভাবনা নিয়ে কথা বলবো। এই কথা বলার জন্যই আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন প্রাভা হেলথের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন ইমন। ভাইয়া, কেমন আছেন? জি, ভালো আছি। ভাই, আমি শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার শুরুটা হয়েছিল একজন উদ্যোক্তা হিসেবে। তো এখন যেটা হয়, নতুন প্রজন্ম উদ্যোক্তা হতে খুব ভয় পায় যে কোথাও একটা ইনভেস্ট করবে, এই জিনিসটা তাদের কাছে আমার মনে হয় যে ভয় লাগে। তো এটা থেকে আপনি বেরিয়ে এসে আপনি অনেক ছোট বয়সে যে উদ্যোক্তা হয়ে নিজের যাত্রাটা শুরু করলেন, সেটা কিভাবে করেছিলেন? ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমার শুরুটা হচ্ছে কি একজন উদ্যোক্তা হিসাবে, এবং আমার পুরো ক্যারিয়ারটাতে দের ইজ এ মিক্সচার অফ উদ্যোক্তা এবং প্রফেশনাল ক্যারিয়ারের এক্সপেরিয়েন্সের। সো এই জায়গাটাতে আমি উদ্যোক্তা হয়েছি। আমার আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় যে অনেকের ফ্যামিলি থাকে বিজনেসে, সুতরাং ছোটোবেলা থেকে একটা বিজনেসের অ্যাসপিরেশন থাকে। আমার ক্ষেত্রে জিনিসটা ঠিক সেরকম না। আমার বাবা বা আমার ফ্যামিলি যারা আছেন তারা প্রত্যেকেই চাকরিজীবী ছিলেন। আমার বাবা নিজে সায়েন্টিস্ট ছিলেন, প্লাস চাকরি করেছেন অনেক বছর অনেক জায়গায়। সো আমার জন্য উদ্যোক্তা হওয়ার ওই রকম ইন্সপিরেশন ফ্যামিলি থেকে আসেনি। আমি মেইনলি এসেছি হচ্ছে গিয়ে বলতে পারেন এক ধরনের এক্সাইটমেন্ট বোধ হতো, করতে ইচ্ছা করতো অনেক কিছু, এবং সেটা সবসময় আমার এডুকেশনাল কারিকুলামের সাপোর্টে বা অ্যালাইনমেন্টে হবে, অথবা আমার ফ্যামিলি যেভাবে চিন্তা করে বা আমাকে নিয়ে অন্যরা যেভাবে স্বপ্ন দেখে সেটার অ্যালাইনমেন্টটা সবসময় ছিল না। সো একরকমভাবে বলতে পারেন যে এটা অনেকটা একটু রেবেলিয়াস। এই জিনিসটা যে গতানুগতিকতা থেকে বের হওয়ার একটা ভিতর থেকে একটা ইন্সপিরেশন, সেই জায়গা থেকেই মোটামুটি বলতে পারি আমি যে উদ্যোক্তা হওয়ার শুরুটা আমার ওই জায়গা থেকে। কারণ আমি যদি আরেকটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড বলি, যে সময় আমি উদ্যোক্তা হই সেটা আমি খুব আর্লি এইজে, তখন আমি মাত্র এইচএসসি শেষ করেছি, ইউনিভার্সিটি শুরু করছি, এরকম একটা সময়। এবং আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি হচ্ছে বিজনেস এডুকেশনে। কিন্তু আমি ততদিনে আসলে আইটির উপরে, স্পেশালি প্রোগ্রামিংয়ের উপরে বেশ কিছু ইন্টারেস্ট গ্রো করে ফেলেছি। সো এই দুইটা ছিল কিছুটা সাংঘর্ষিক, মানে অ্যালাইন্ড ছিল না। বাট একই সাথে আমি বিজনেস এডুকেশন কন্টিনিউ করেছি, বাট আমার ক্যারিয়ার বা উদ্যোগটা গড়ে তুলেছে হচ্ছে কি ইনফরমেশন টেকনোলজিতে। সো ওই জায়গাটাতে মোস্টলি যা কাজ করেছে সেটা হচ্ছে এক্সাইটমেন্ট অফ ডুইং নিউ থিংস অ্যান্ড নিউ ওয়ে অফ ডুইং থিংস। সো এইভাবে করেই আসলে উদ্যোক্তা হিসাবে প্রথম পাটা রাখা। বাহ, এইভাবেই তাহলে তরুণ প্রজন্মরাও আপনার কাছ থেকে এটা থেকে ইন্সপায়ার্ড হবে যে আসলে এক্সাইটমেন্ট থেকেও যে নতুন কিছু হয়। আর আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, এই যে উদ্যোক্তা থেকে শুরু করলেন, তারপর কর্পোরেটেও ছিলেন, কর্পোরেটে এত বড় একটা লিডারশিপ পজিশন থেকে আপনি এখন সেবা দানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার সাথে আপনি সংযুক্ত হলেন, সেটা জার্নিটা একটু জানতে চাচ্ছিলাম। জি, অবশ্যই। যেটা হয়, আমি যেমন বললাম যে ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টর হচ্ছে প্রথম উদ্যোক্তা হিসেবে পদার্পণ করি, এবং প্রায় 8 বছর আমি আমার নিজের উদ্যোগে কাজ করি। তারপর বিভিন্ন কারণে আমাকে কর্পোরেটে চলে আসতে হয়। সো কর্পোরেটে যখন চলে আসি তখনও এই কর্পোরেটের পুরো জার্নিটা বেশ অনেক বছরের, অনেক লম্বা একটা জার্নি। এই জার্নিতে আমি বলবো যে দুইটা বৈশিষ্ট্য আছে আমার এই পুরো জার্নির। দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে আমার ভিতরে সেই এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট যে জিনিসটা বলে, এই বা এন্টারপ্রাইজিং স্পিরিট, এই জিনিসটা কন্টিনিউয়াসলি ছিল। আমি যে কোনো অর্গানাইজেশনে যখন কাজ করেছি দেখা যায় ওই অর্গানাইজেশনের জন্য নতুন ফাংশন, কোনো এক পর্যায়ে ইভেন নতুন কোম্পানিও এস্টাবলিশ করেছি। আমি বলবো আমি ভাগ্যবান যে আমি কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের মোটামুটি স্বনামধন্য বেশ কিছু অর্গানাইজেশনে, এবং প্রত্যেকটাই মাল্টিন্যাশনাল বা ন্যাশনাল যে অর্গানাইজেশনে আমি কাজ করে থাকি প্রত্যেকটাই বেশ নাম করা ব্র্যান্ড। সেখানে গিয়ে নিজে হয়তো একটা ডিপার্টমেন্টে জয়েন করেছি, বাট আই হ্যাভ অলওয়েজ ভেঞ্চার্ড ইনটু আদার ফাংশনস অ্যাজ ওয়েল ইন টার্মস অফ গেইনিং নলেজ, লার্নিং
things and trying to contribute. So আমার কাছে আসলে প্রথম বৈশিষ্ট্যটা যেটা বললাম এটা অলওয়েজই এন্টারপ্রেনারিয়াল ছিল। সো আমি কখনো আসলে ওভাবে ফিল করিনি যে একটা জব ডেসক্রিপশন, একটা স্যালারি, আমাকে একটা রোলই প্লে করতে হবে। সো আমি যোগ করে অনেক সময় বলি যে মেজরিটি কোম্পানিতেই দেখা গেছে আমি বেতন একটা নিয়েছি, বাট আমার জব ডেসক্রিপশন এবং অলমোস্ট টাইটেলও মাঝে মাঝে মাল্টিপল ছিল। হ্যাঁ, এবং যেটা আমি আসলে এনজয় করি এবং যেটা আমি মনে করি যে আমার এখনকার আমি যেই মন, তার পিছনে এইটার অনেক বড় একটা ভূমিকা আছে। আর সেকেন্ড ক্রাইটেরিয়া যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি কখনো কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা পার্টিকুলার ফাংশনে কমফোর্টস খুঁজিনি, আমি কমফোর্টেবল হয়ে যাইনি। এটাও অনেকটা এন্টারপ্রেনারিয়াল। আমি অলওয়েজ ভেঞ্চার করেছি আইটি থেকে বের হয়ে স্ট্র্যাটেজিতে, মার্কেটিংয়ে, বিভিন্ন সাবজেক্টে। একই সাথে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন দিয়ে আমার জবের শুরু, ওখান থেকে আমি ইভেনচুয়ালি রিটেইল, ডিস্ট্রিবিউশন, লজিস্টিক্স, সো বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভেঞ্চার করেছি। সো যার ফলে যেটা হচ্ছে যে আমি মনে করি মানে আমার কাছে যে জিনিসটা এস্টাবলিশ হয়েছে, যে এক্সাইটমেন্ট নিয়ে আমি আমার ক্যারিয়ার বিজনেসে শুরু করেছিলাম, যে জাম্পিং ইনটু অ্যান আননোন, ওইটার ফিয়ারটা আরও কেটে গেছে। সো আই থিঙ্ক এই দুইটা দিয়ে যখন আমি কর্পোরেট ক্যারিয়ারে একটা লম্বা সময় পার করেছি, তখন আবার এন্টারপ্রেনারশিপে ব্যাক করা আমার জন্য অত বড় চ্যালেঞ্জিং ছিল না, বিকজ আই হ্যাভ গট ইউজ টু ইন্টু জাম্পিং ইন্টু আননোন। এই জন্য যখন ফিল করেছি যে না, আমি হয়তো নিজে শুরু করলে আরেকটু বেটার কিছু কন্ট্রিবিউট করতে পারবো, আরও বেটার কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারবো যেটা আমাকে আরও বেটার স্যাটিসফ্যাকশান দেবে। সো আই হ্যাড টু টেক দ্য কল অ্যান্ড আই কুড টেক দ্য কল। সো এভাবেই আসলে কর্পোরেট ল্যাডার থেকে এগেইন আবার এন্টারপ্রেনারশিপে ব্যাক করা। এই সেবা ক্ষেত্রেই কেন? সেবা ক্ষেত্রে এটা আসলে এটা এগেইন আমি যেমন স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেছি, এখন যেটা সবাই জানে বা আপনি জানেন যে আমি লাস্ট 10 বছর অ্যাটলিস্ট পিওরলি হেলথ কেয়ার নিয়ে মোস্টলি কাজ করছি। আমার আদার ইনভলভমেন্ট আছে বেশ কিছু, অন্য বিভিন্ন ধরনের স্টার্ট আপে আমি ইনভেস্ট করেছি বা মেন্টর করেছি, এখনও গাইড করি, আমি টিচ করি, বাট প্রিডমিনেন্টলি আই এম মোর ইনটু হেলথ কেয়ার সেগমেন্ট। এই হেলথ কেয়ারে আসার পিছনে অনেকেরই অনেক স্টোরি থাকে এবং এটার সাথে সাধারণত পার্সোনাল লাইফের কোনো একটা ইভেন্ট বা ইনসিডেন্ট জড়িত থাকে, বাট আমার ক্ষেত্রে সেরকম না। আমার ক্ষেত্রে এই আসাটা আসলে খুব প্ল্যান্ড। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে, খুব স্ট্রাকচার্ড। আমি যখন প্রথম কর্পোরেট আমি সি লেভেলে কাজ করছি, তখনও অলরেডি প্রায় 7-8 বছর হয়ে গেছে সি সুট লেভেলে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিতে কাজ করছি। সেই সময় আমি যখন ডিসিশন নিই যে আমি আবার নিজের এন্টারপ্রাইজ এস্টাবলিশ করব, নিজের বিজনেস এস্টাবলিশ করব, তখন আমি আসলে খুব মেথডিক্যালি চিন্তা করছিলাম ট্যাক্টফুলি যে ওকে হোয়াট আর দ্য এরিয়াস যে জায়গায় গেলে আমার ওই স্যাটিসফ্যাকশন অফ ক্রিয়েটিং ইম্প্যাক্ট আমি বেশি পাবো। সো যেখানে প্রবলেম বড় সেখানে সমাধান করার আনন্দ বেশি। সো ওই সেন্স থেকে আমি আসলে 3টা এরিয়া খুঁজে নিয়েছিলাম। একটা ছিল এমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে কাজ করা, একটা ছিল হচ্ছে গিয়ে এডুকেশন, আর একটা ছিল হচ্ছে স্বাস্থ্য, হেলথ। সো এডুকেশন নিয়ে আমার তেমন কাজ করা হয় নাই, বাট এমপ্লয়মেন্ট নিয়ে আমি প্রথমে 2013 সালে একটা শুরু করি, উইচ ওয়াজ আ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য কান্ট্রি, যেটা একটা গ্লোবাল কোম্পানি ছিল। আমি দেশের বাইরে ওটাকে রেজিস্টার করেছিলাম। ওটাকে 2-3 বছর গড়ার পরে একটা সময় আমি রিয়ালাইজ করলাম ওটার যে আদার এন্ডের যে মার্কেটিং, সেটা করার মতো সক্ষমতা আমার এই বাংলাদেশে বসে আসলে পুরোপুরি নেই। সো যে কারণে ওই ভেঞ্চারটা আমার বিক্রি করে দিতে হয়েছিল, অ্যান্ড দেন আই সুইচ টু হেলথ কেয়ার। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, দেন হচ্ছে কি হেলথ কেয়ার। বাট এই যেটা বললাম ইম্প্যাক্টের দিকে চিন্তা করে আসলে ডিসিশনটা ছিল, এবং হেলথ কেয়ারও আসলে কী করব, কোন জিনিসটা বেশি স্কেলেবল হতে পারে, স্কেলেবল নট ইন এ কমার্শিয়াল সেন্স অনলি, ইন দ্য সেন্স যে হেলথ কেয়ার এমন একটা জায়গা আমার চোখে ছিল, এমন একটা প্রবলেমেটিক জায়গা যেখানে প্রবলেমগুলা খুব শক্তভাবে বাঁধা এই পুরো ইকোসিস্টেমে। সো ওই জায়গায় বাইরে থেকে নন হেলথ কেয়ার পার্সন কেউ ঢোকাটাও খুব একটা বড় চ্যালেঞ্জ। সো সেই জায়গা থেকে আমাকে খুঁজে নিতে হয়েছিল ডিজিটাল হেলথের রাস্তাটা, এবং ওই ডিজিটাল হেলথে ধরেই আসলে হেলথ কেয়ার সেগমেন্টে আমার প্রবেশ। চ্যালেঞ্জও তো ফেস করেছেন অনেক। অবশ্যই। কী কী চ্যালেঞ্জ ছিল? আমি যদি বলি প্রথম এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ঢোকার সময় যে প্রথম চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে এটা একটা খুব ক্লোজড কমিউনিটি, আই উড সে হেলথ কেয়ার কমিউনিটিটা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি কমিউনিটি। ক্লোজড বলতে ডক্টরদের, উইথ অল ডিউ রেসপেক্ট, ডেফিনেটলি দেয়ার আর গ্রেট ডক্টরস, গুড ডক্টরস, অনেক কি ওপিনিয়ন লিডার্স আছেন, বাট ডক্টররা এরকম একটা ইকোসিস্টেমে বসবাস করেন যে ওনারা নিজেরা একটা ইনস্টিটিউশন।
সো এই জায়গায় কোলাবোরেশন, পার্টনারশিপ, এই জাতীয় ওয়ার্ডগুলার কিওয়ার্ডগুলার মূল্যায়ন আসলে অনেক কম। সো হেলথ সেক্টর অ্যাজ এ সেক্টর জিনিসটা অনেকটা ক্লোজড একটা সেক্টর। সেই জায়গায় একজন অ্যাগ্রিগেটর হিসেবে, একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে সেই জায়গায় নিজেকে ঢোকা বা সেই জায়গায় নিজেকে এস্টাবলিশ করাটা ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। সো প্রথম 6 মাস আমি যখন প্ল্যাটফর্মে ডক্টরদেরকে কনভিন্স করার চেষ্টা করছি টু জয়েন, প্রথম 6 মাস রাত দিন কাজ করার পরও আমি নিজে বোধহয় কয়েকশো হাসপাতাল ভিজিট করেছি, কয়েকশো ডাক্তারের সাথে কথা বলেছি, ডক্টরের সাথে কথা বলেছি। ইন দ্য মিন টাইম যখন আমি ওয়েট করতাম ডক্টরদের সাথে কথা বলার জন্য, পেশেন্টদের ইন্টারভিউ নিতাম, কয়েক হাজার পেশেন্টের ইন্টারভিউ নিয়েছি, যে তাদের জার্নিটা কীভাবে করে তারা এসছে, ঢাকার বাইরে থেকে যখন এসছে কীভাবে জানতে পেরেছে ডক্টর সম্পর্কে। বাট এই সময়টাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ডক্টরদেরকে কনভিন্স করা দ্যাট দে উইল বি বেনিফিটেড বাই জয়নিং আ থার্ড পার্টি প্ল্যাটফর্ম। সো দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। প্রথম 6 মাসে আমি মাত্র 19 জন ডক্টর অনবোর্ড করতে পেরেছিলাম, অ্যান্ড পরবর্তী 4 বছরে প্রায় আরও 9,000 ডক্টর। কিন্তু প্রথম 6 মাসটা ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। শুরুটা তো চ্যালেঞ্জ হবে, কিন্তু আপনি চ্যালেঞ্জটাকে অতিক্রম করে এখন আপনি আমাদের কাছে এত ভালো ভালো জিনিস উপহার দিচ্ছেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো এত অভিজ্ঞতা নিয়েছেন, চ্যালেঞ্জগুলো ফেস করতে আপনি পছন্দ করেন, নতুন নতুন জিনিস শিখতে আপনি পছন্দ করেন, তো সব কিছু মিলে আপনার কোন কোন অভিজ্ঞতাগুলো, এখন যেহেতু আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রাভা হেলথে কর্মরত আছেন, কোন কোন অভিজ্ঞতাগুলো আপনাকে সবচেয়ে বেশি হেল্প করছে এই জায়গাটা হোল্ড করতে? আমার মনে হয় এটা হচ্ছে গিয়ে, মানে থ্যাংক ইউ, মানে ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় এই জায়গা থেকে আমাকেও যদি আবার রিপিট করতে বলা হয় এই এক্সপেরিয়েন্সটা, যে কী শিখবো এবং কী করে, আমি প্রবাবলি ফলো দ্য সেম পাথ। সেটা হচ্ছে গিয়ে সামহাউ লাকিলি প্রথম আমার হচ্ছে গিয়ে এন্টারপ্রেনারশিপ, যে জিনিসটা, দ্যাট এনার্জি, এইটা আমি মনে করি আমার আজকের যে রোল আমি প্লে করছি, আজকে যা আমি কন্ট্রিবিউট করতে পারছি তার পিছনে অনেক বড় একটা ভূমিকা রাখে। আমি ছোটোবেলায় যেই এক্সাইটমেন্ট নিয়ে এন্টারপ্রেনারশিপে পা রেখেছি এবং যতগুলো হার্ডশিপের ভিতর দিয়ে গিয়েছি, সেটা সহ্য করা, সেটাকে সাস্টেইন করার যে ক্যাপাবিলিটি গ্রো করেছি, দ্যাট কামস ইন টু হেল্প ইন দ্য ফার্স্ট প্লেস। দেন আমি যখন প্রথম জবে জয়েন করি যে মাল্টিন্যাশনাল কোম্পানিটাতে, দ্যাট ওয়াজ এ ভেরি প্রসেস ড্রিভেন, ডেটা ড্রিভেন, ভেরি স্ট্রাকচার্ড একটা অর্গানাইজেশন। দ্যাট হেল্প মি লার্ন যে একটা প্রসেসের ভিতর দিয়ে কী করে বেনিফিট আনা যায়, বেস্ট বেনিফিটগুলো আনা যায়, কোয়ালিটি কীভাবে এনশিওর করা যায়, তার যে ফ্রেমওয়ার্কগুলো, সেইগুলোর সম্পর্কে কিছুটা ওরিয়েন্টেশন। সো আই গ্রিউ ইন দ্যাট অর্গানাইজেশন ফর অ্যারাউন্ড 7 years. সো ওই 7 বছরে আই গট এক্সপোজ টু দিস স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস, যেটা আমার ভিতরে একটা শক্ত স্ট্রাকচার তৈরি করেছে। অন টপ অফ দ্যাট, অ্যাট সাম পয়েন্ট অফ টাইম আই ওয়াজ অ্যান SAP কনসালটেন্ট। সো আমি SAP মতো ERP ইমপ্লিমেন্টেশন করতাম। সেটা করার জন্য আই হ্যাড টু হ্যাড দিস প্রসেস মাইন্ড, সিস্টেম মাইন্ডসেট। সো এই জিনিসটা সিস্টেমেটিক্যালি চিন্তা করার এবং প্রসেস ফলো করা এবং প্রসেস স্টাবলিশ করার যে ক্যাপাবিলিটি, এইটা আমার ভিতরে গ্রো করে, যেটা আমার এখনও কাজে দেয়। দেন আমি বলবো হচ্ছে গিয়ে হেলথ কেয়ারের যে ওরিয়েন্টেশনটা থ্রু ডক্টরওয়ালা, আমার যে নিজের ভেঞ্চার, সেটা থেকে যখন আমি হেলথ কেয়ারে ঢুকলাম, তখন যেটা আমি প্রথমে বললাম যে প্রথম 6 মাস আই হ্যাড টু ভিজিট doctors, I had to talk to patients, I had to talk to hospital management, diagnostic center owner. So ওনাদের সাথে কথা বলেই প্রায় 6 মাস 1 বছর খুব ডিপলি ডিটেইল লেভেলে এঙ্গেজ করে আই গট দ্য ইনসাইটস অফ দিস ইন্ডাস্ট্রি, যেটা আসলে এখনও আমার হেলথ কেয়ারে যে কোনো অর্গানাইজেশন চালানোর জন্য একটা বড় টুল। So I think combination of all these things. হ্যাঁ, এই যে এত কিছু করছেন আপনি, একাধারে আপনি মেন্টর, আবার ইনভেস্টর, আবার আপনি একজন ফ্যাকাল্টি, পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে আপনি কাজ করছেন, সব কিছু মিলে আপনি ব্যালেন্সটা করেন কিভাবে, ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ? এটা তো একটা চ্যালেঞ্জ হওয়ার কথা, এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসার কথা আপনার জীবনে। এটা আসলে আমি জানি না, আমার এটা খুব ন্যাচারাল মনে হয়। মানে আই উইল নট ক্লেম যে আই এম ডুইং ইট বেস্ট আর আমি সবচেয়ে ভালো করছি, কোনো ফ্ল নাই, তা না। ডেফিনেটলি দেয়ার আর এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট, মাস্ট বি। বাট যেটা কি ন্যাচারালি যে জিনিসটা, প্রবাবলি আই এম আ গুড মাল্টিটাস্কার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফার্স্ট অফ অল আমি 2টা জিনিস বলবো। একটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল প্রবাবলি আই এম আ রিলেটিভলি বেটার মাল্টিটাস্কার, কারণ আমি আমার ক্যারিয়ারও আমি বলেছি যে একটা রোল আমি কখনো প্লে করি নাই। ইভেন প্রফেশনাল ক্যারিয়ারেও, সার্ভিসে আমি সবসময় মাল্টিপল হ্যাট
প্লে করেছি, এমন মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে আমি কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজারের রোল প্লে করছি, একই সাথে আমি এসএপি ম্যানেজারের রোল প্লে করছি ফর এশিয়া, একই সাথে আমি রিজিওনাল প্রজেক্ট ম্যানেজার 18টা কান্ট্রির জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট করেছি। সো একই সাথে মাল্টিপল রোল। আবার আরেকটা লোকাল কংগ্লোমারেট, খুব বড় কংগ্লোমারেট, সেখানে আমি একই সাথে স্ট্র্যাটেজি লিড ছিলাম, একই সাথে বিজনেস আইটি হেড ছিলাম প্যারালালি। সো both were important roles. So multitasking এর যে ক্যাপাবিলিটিটা probably it is natural inside me. সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে আমি যেটা বিলিভ করি সেটা হচ্ছে গিয়ে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। So it is not the quantity of hours that I have to allocate to my family, to my other works, হ্যাঁ, সেটা মেন্টরশিপ হোক, সেটা টিচিং হোক। যেমন এখনও উইকেন্ডে অলমোস্ট এভরি উইকেন্ড I go out somewhere, কোনো ইউনিভার্সিটিতে হোক, কোনো জায়গায় হোক, because I love working with young people. I love working with young minds. So সেটা আমার জন্য একটা বড়, এবং আমি মনে করি আমার যত রকমের কাজ আছে তার মধ্যে সবচেয়ে এক্সাইটিং এবং সবচেয়ে এনজয়েবল, সবচেয়ে আমি যে সেন্স অফ অ্যাচিভমেন্ট পাই সেটা হচ্ছে এই কাজে। সো এইটার পিছনে আমি একটা উইকেন্ডের দিনের একটা দিন অলওয়েজ ইনভেস্ট করি, আরেকটা দিন আমি আমার ফ্যামিলিকে দিই, ব্যালেন্সটা করি, আর বাকি ওয়ার্কিং ডেগুলোতে দিস প্রফেশনাল থিংস। সো দ্যাট ইজ আমি যদি বলি একদম হাই লেভেলে দ্যাট ইজ দ্য ডিস্ট্রিবিউশন, বাট এগেইন আই উইল কাম ব্যাক টু দিস পয়েন্ট দ্যাট কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সো আমার বাচ্চাদেরকে দেওয়া 1 ঘন্টা টাইমও আমি এনশিওর করি যাতে কোয়ালিটি টাইম হয়, চেষ্টা করি এনশিওর করার। বাহ। আরেকটা জিনিস, আমাদের এই প্রজন্মের একটা প্রবলেম আছে যে তারা ওয়ার্কিং প্রেশার, এই লোডটা ওরা নিতেই পারে না, মানে কাজের চাপটা নিতেই পারে না। কিন্তু আপনার কথাতে আমি যেটা দেখলাম বা শুনছি যে আপনি কাজের মধ্যেই থাকেন, প্রেশারের মধ্যে থাকাটাই বোধহয় আপনার সবচাইতে বেশি আনন্দদায়ক বিষয়। তো কারণ প্রেশার থাকলে বোধহয় আপনি শিখতে পারেন। তো এই জিনিসটা আমাদের প্রজন্মে যারা আছেন বা যারা কাজটাকে প্রেশার মনে করে তাদের জন্য আপনি কি সাজেশন দিবেন? না, এটা আসলে খুব difficult to put it for someone who doesn't feel that way. But আমি যেভাবে ফিল করি, yes you are right, যে কাজ না থাকলে আমি তখন, আমি না শুধু আমি, I have seen lot of other people as well successful, আর সাকসেসের ডেফিনেশন ডিফারেন্ট। এখানে আসলে সাকসেসফুল বলে আমি কাউকে ছোট করবো না, বড় করবো না, সাকসেসের ডেফিনেশন ডিফারেন্ট। বাট আমি বলবো যে মোর স্যাটিসফাইড, যাদের ভিতরে গ্র্যাটিফিকেশন আছে, যারা মনে করে যে দে আর বিং এবল টু কন্ট্রিবিউট, কিছু একটা ইম্প্যাক্ট করতে পারছেন, এরকম মেজরিটি মানুষকে দেখেছি তাদের কাজ না থাকলে প্রবলেম হয়। হ্যাঁ, তারা শান্তিতে থাকতে পারেন না। সো আমার ফিলিংটাও সিমিলার, যে কাজ না থাকলে বরং প্রবলেম হয়। আমার কাছে মনে হয় যে আমার এক্সিস্টেন্সের, আমার রোলের এক্সিস্টেন্সের আসলে কারণটাই হচ্ছে গিয়ে যে দেয়ার আর চ্যালেঞ্জেস টু অ্যাড্রেস, দেয়ার আর প্রবলেমস টু সলভ। সো ওইটা যদি না থাকে এবং এক্সেসিভ পরিমাণে না থাকে, হাউ ডু আই গ্রো? সো আমি যাদের কাছে এই মাইন্ডসেটটা, এই চিন্তার অ্যাঙ্গেলটা পুরোপুরি ক্লিয়ার না, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, সি থ্রু চ্যালেঞ্জেস, থ্রু প্রবলেমস ইউ অ্যাকচুয়ালি গ্রো, উইদাউট দেম ইউ ডোন্ট হ্যাভ এনি ভ্যালু। সো নিজেকে ভ্যালুয়েবল করতে হলে ইউ মাস্ট এমব্রেস চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস মোর অ্যান্ড মোর। ওখানে জাম্প করতে হবে। সেটা কয়টা আসতেছে, আমার জব ডেসক্রিপশনের ভিতরে পড়ছে কিনা, আমার 8 ঘন্টার ভিতরে পড়ছে কিনা, এইভাবে লিমিট করে রাখলে মানুষ গ্রো করবে না। ইউ ক্যান বি 100%, বাট ইউ ক্যান নেভার বি দ্য নিউ 100%, উইচ ইজ 110% অফ টুডে। সেটাই, একটা জায়গায় নিজেকে আটকে ফেললে আসলে শেখারও কিছু থাকে না, গ্রো করারও কিছু থাকে না, ওখানে থাকে না, তাই নিজেকে এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি এই হেলথ কেয়ার সেক্টরটাকে কোথায় মনে করছেন যে বাংলাদেশে কোথায় থাকবে? বা আপনি যেহেতু প্রাভা হেলথে আছেন এখন, প্রাভা হেলথ কীভাবে এটাতে নিজের অবস্থানটা দেখাবে? অ্যাবসলিউটলি। আমার মনে হয় প্রথম দিক যেটা আসবে, যেটা আসাটা খুব ন্যাচারাল, এগেইন খুব স্বাভাবিক, সেটা হচ্ছে কি আমরা সব সেক্টরেই টেকনোলজির ইউজ প্রচণ্ডভাবে দেখছি। যে টেকনোলজি এখন অনেক রকমের ওয়ে অফ ওয়ার্ক চেঞ্জ করে দিচ্ছে, তার ইম্প্যাক্ট চেঞ্জ করে দিচ্ছে, তার স্কোপ চেঞ্জ করে দিচ্ছে। আমার অ্যাজাম্পশন বা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, স্পেকুলেশন ইজ হেলথ কেয়ার উইল বি নো ডিফারেন্ট। হেলথ কেয়ারও টেকনোলজির ইন্ট্রোডাকশন প্রচুর হচ্ছে, এবং এটা একটা সময় খুব এক্সপেডাইট করবে, খুব স্পিডে যাবে। সো নেক্সট 5 to 10 years would be basically driven, changes will be driven a lot by technologies. So technology বলতে এখানে আমি বলবো 2 ধরনের। একটা হচ্ছে গিয়ে ম্যানেজিং হেলথ কেয়ার সার্ভিস অ্যান্ড দেয়ার ডেলিভারি অ্যাক্সেস, এইটা রিলেটেড টেকনোলজি। আরেকটা টেকনোলজি হচ্ছে গিয়ে একদম হেলথ কেয়ার যে তার যে কোর টেকনোলজি, আজকে একটা ক্যান্সার ডিটেকশন,
একটা ক্যান্সারের প্রিভেনশন, এই রিলেটেডও টেকনোলজি এখন ইনভলভ। সো ওই টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট অনেক আসবে এবং খুব রেলেভেন্ট যে জিনিসটা, সেটা আমার কাছে মনে হয় যে আ লট অফ ওয়ার্ক উইল গো ইন টু জেনোমিক্স, হ্যাঁ, ডিএনএ আরএনএ অ্যানালাইসিস। সো এই জেনোমিক্স থেকে প্রেডিক্টিভ হেলথ কেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ হেলথ কেয়ারে একটা বড় রকমের পরিবর্তন আসবে সামনে। আর এছাড়া যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বিহেভিয়ারাল দিকে, যেটা আমরা এখন দেখছি আসা শুরু করেছে, এবং আই টেক দ্য প্রাইড অন বিহাফ অফ প্রাভা, যে প্রাভা হ্যাজ প্রবাবলি বিন দ্য পায়োনিয়ার ইন দিস থিং। সেটা হচ্ছে কি পেশেন্ট সেন্ট্রিক সার্ভিস, পেশেন্ট সেন্ট্রিক চিন্তা করা। এখনও যে কোনো হাসপাতালে গেলে শোনা যায় পেশেন্ট পার্টি কথাটা। হ্যাঁ, উইথ দ্যাট ফ্রেজ ইউ অ্যাকচুয়ালি সেপারেট দ্য পেশেন্টস ফ্রম yourself. It can never be patient centric. So patient centricity অর্থাৎ সার্ভিস বেটার করতে হবে, আমি যেন তেনভাবে সার্ভিস করলেই পেশেন্ট থাকবে না, এই আইডিওলজিটা এখন আস্তে আস্তে আসা শুরু করেছে। অ্যান্ড প্রাভা হ্যাজ বিন আ হিউজ কন্ট্রিবিউটর ইন দিস চেঞ্জ, যেটা আমি মনে করি নেক্সট 5 to 10 ইয়ার্সে আমরা আরও দেখব ইনশাআল্লাহ। আমরাও সেটাই আশা করছি। পরবর্তীতে আমি জানতে চাচ্ছিলাম আপনি কিভাবে দেখছেন যে প্রাভা হেলথ আঞ্চলিক হেলথ টেকের ভবিষ্যৎ গঠনে কিভাবে কাজ করবে? টেকের কথা বলছিলেন। অ্যাবসলিউটলি। একটা ছোট্ট ভুল পারসেপশন আছে, অনেকে প্রাভা হেলথকে টেক হিসেবে দেখে। হ্যাঁ, হেলথ টেক। প্রাভা হেলথ ইজ নট আ হেলথ টেক, আমরা এটাকে বলি হচ্ছে কি ব্রিক অ্যান্ড ক্লিক মডেল। দ্যাট ইজ উই আর আ ব্রিক অ্যান্ড মর্টার clinic, that is we have our own infrastructure, lab and everything. Even সারা দেশে আমরা sample collection service দেই। So there are a lot of services, most of the services are actually physical, but unlike many other healthcare, traditional healthcare organizations, Prava is very much keen, enthusiast and already equipped in leveraging technology more than anybody else. একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই ক্ষেত্রে টেক জিনিসটা প্রাভার সাথে লেগে আছে, যেটাকে আমি সামনে মনে করি। আপনি যখন বললেন যে হেলথ টেকে কি কন্ট্রিবিউট করতে পারে, আই থিঙ্ক দেয়ার আর আ লট অফ স্কোপ টু কন্ট্রিবিউট। এবং প্রাভাতে আমরা যেটা এখন স্ট্র্যাটেজাইজ করছি, যেটা এনভিশন করছি, যে শুধুমাত্র একটা সেন্টার সেন্ট্রিক না, বরং সার্ভিসকে কতটা হোমে পাঠিয়ে দেওয়া যায়, মানুষকে কতটা হাসপাতালের বাইরে রাখা যায়। ওয়ান ইজ হচ্ছে কি কিপিং পিপল আউট অফ দ্য হসপিটাল করতে গেলে আমার দেখা যাবে যে ফার্স্ট টাচ পয়েন্ট হিসেবে ডিজিটাল টাচ পয়েন্টকে কীভাবে ইফেক্টিভলি কাজে লাগানো যায়, সেটাও যেমন একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে কি পোস্ট হসপিটালাইজেশন, বা যখন ট্রিটমেন্টের ফলো আপ চলছে তখন তাকে ফিজিক্যালি ক্লিনিকে না এনে কী করে বাসায় সম্পূর্ণ সার্ভিসটা কমপ্লিট করা যায়। সো এই দুইটা জায়গায় আই থিঙ্ক ডিজিটালাইজেশন অফ হেলথ কেয়ার, দ্যাট ইজ হেলথ টেকের একটা বড় কন্ট্রিবিউশনের সুযোগ আছে। সো প্রাভা ইজ লুকিং টু দ্যাট ইনশাল্লাহ। আচ্ছা, ভালোই লেগেছে। মানে প্রাভা হেলথ, আমারও এটা ধারণা ছিল মানে অনেস্টলি যে এটা আসলে একটা টেক, যেহেতু আমি ফোনের মাধ্যমে সবকিছু করছি বা এইগুলো টেকনোলজি রিলেভেন্ট সবকিছু। হ্যাঁ, অর্গানাইজেশন, বাট ইটস আ পিওর হেলথ কেয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও জানা হলো দর্শকের সাথে সাথে। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি তো ছোটবেলা থেকেই নিজেই চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করতেন। ইনফ্যাক্ট আপনার যে সেক্টর, এই সেক্টরে আসা, এখানে ফ্যামিলি থেকে ইন্সপায়ার হওয়া বা ওরকম কোনো কিছুই না, খুবই আনপ্ল্যান, এবং আনপ্ল্যান করলেও আপনি কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়েছেন। তো ছোটবেলার এমন একটা কিছু বলেন, ধরেন থাকে না যে না আমি যদি আবার নতুন করে রিস্টার্ট করতে পারতাম তাহলে আমি হয়তো বা এই চেঞ্জটা চেঞ্জ করতাম, এরকম কোনো কিছু কি আছে আপনার জীবনে? প্রথমত আমি রিগ্রেট সাধারণত করি না জেনারেলি। ইটস নট দ্যাট আই এম ওভার কনফিডেন্ট যে আমি যা করেছি সব ঠিক করেছি। হ্যাঁ, আমি মনে করি যেটা যে সময় করেছি যদি ভুলও করে থাকি, ইট ওয়াজ পার্ট অফ দ্যাট জার্নি, যে কারণে আমি রিগ্রেট করি না। বাট ইফ আই গেট আ চান্স টু গেট ব্যাক আমার ইয়াং এজে বা ইয়াং মিতে এবং ডিফারেন্টলি কী করবো, তাহলে সম্ভবত দুইটা জিনিস করব। শুনতে খুব সাধারণ মনে হতে পারে। প্রথমটা, একটা হচ্ছে কি ফাস্টার এক্সিকিউশন। অনেক সময় আমি আমার নিজের লাইফে আমি দেখেছি অনেক সময় 100% করার জন্য আই স্পেন্ড আ লট মোর টাইম। আমি এখন প্রবাবলি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি, যেভাবে দেখেছি লাইফকে, তাতে আমি এখন জানি আমি যদি 80% করি এবং আমি যদি ফাস্টার এক্সিকিউট করতে পারি জিনিসপত্র, তাহলে আই গেট বেটার, আই অ্যাচিভ বেটার ওভারঅলি। সো দ্যাট ইজ ওয়ান লার্নিং আই হ্যাভ লার্নড, যেটা আমি অ্যাপ্লাই করবো আমার পিছনে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে ফর হোয়াট এভার রিজন আমি একটু টাইমের অনেক আগে চিন্তা করি। আমি যত প্রোডাক্ট নিয়ে কাজ করেছি এই পর্যন্ত সব প্রোডাক্টই টাইমের অনেক আগে আমি এনেছি।
এবং যেটা হ্যাজ কজড মি আ লট অফ পেইন, উইচ ইজ গ্রেট টাইমের আগে আনাটা, বাট এইটার সাথে কমপ্লিমেন্ট করতে হবে আমার ডিপ পকেট অথবা এমন কোনো ক্যাপাবিলিটি যে আমি ওটাকে সাস্টেইন করতে পারবো টিল দেন, যখন ইন্ডাস্ট্রি রেডি হবে। সো এইটাও আরেকটা বড় লার্নিং। আমি ছোট্ট একটা বোঝার সুবিধাতে ছোট্ট দুটো এক্সাম্পল দিব। আমি যখন আমার আইটি বিজনেসের ক্যারিয়ার যখন প্রথম শুরু করি, আমি 96-97 আমি ইআরপি ডেভেলপ করি। তখন বাংলাদেশের কোনো কোম্পানি, খুব বেশি কোম্পানি অ্যাকাউন্টিং সফটওয়্যার ইউজ করে না। আই বিল্ড আ ইআরপি। 3.5 বছর আই হ্যাভ ইনভেস্টেড ইন বিল্ডিং দ্যাট ইআরপি সলিউশন, উইচ ওয়াজ আ ম্যানুফ্যাকচারিং ইআরপি, যেখানে ম্যানুফ্যাকচারিং, কস্টিং, প্রসেস ম্যানুফ্যাকচারিং, ব্যাচ ম্যানুফ্যাকচারিং সব হ্যান্ডেল করা যায়। সো দ্যাট ওয়াজ অ্যান এক্সটেন্সিভ সলিউশন। আই পিচড দ্যাট সলিউশন টু 500+ কোম্পানিজ। আমি নিজে পিচ করেছি। আমি 49টার মতো সেল করতে পেরেছি, উইচ ওয়াজ এ গ্রেট সাকসেস। আই উড সে 10%, উইচ ওয়াজ এ গ্রেট সাকসেস, বাট দ্যাট ওয়াজ ভেরি হার্ড, ভেরি ডিফিকাল্ট। এবং ওই সময়টা মার্কেটটা ওটার জন্য রেডি ছিল না। সো দ্যাট ওয়াজ অ্যান আনটাইমলি গুড সলিউশন। সেম থিং ওয়েন্ট ফর ডক্টরওয়ালা, সেম থিং ওয়েন্ট ফর দ্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আই টকড অ্যাবাউট। সো আমার একটা টেন্ডেন্সি আছে হচ্ছে কি সময়ের অনেক আগে প্রোডাক্ট নিয়ে আসা, বাট সবসময় ওটাকে সাপোর্ট করার মতো শক্তি বা ক্যাপাবিলিটি আমার থাকে না সাস্টেইন করা। সো আই উড প্রবাবলি ব্রিং সাম চেঞ্জ ইন দ্যাট স্ট্র্যাটেজি ইফ আই গো ব্যাক। ডেফিনেটলি। আর আরেকটা জিনিস সর্বশেষ জানতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা উদ্যোক্তা হতে ভয় পাচ্ছে যে না আমি কি ইনভেস্ট করবো নাকি করবো না, তাদের জন্য যদি কিছু একটা বলতেন। প্রথমত হচ্ছে গিয়ে ওই যে আমি একটু আগে এইমাত্র যে কথাটা বললাম যে 100%-এর জন্য ওয়েট করে, দ্যাটস এ প্রবলেম। হ্যাঁ, দ্যাটস এ লিমিটিং ফ্যাক্টর। সো আপনি উদ্যোক্তা হওয়ার প্রিপারেশন যদি নিয়ে নামতে চান এবং আপনি যদি মনে করেন যে আমি ওয়েট করবো, আমি 100% রেডি হলে উদ্যোক্তা হব, তাহলে ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ইন মোস্ট কেসেস। হ্যাঁ, সি আমার ইটস এ ফিলোসফিক্যাল স্টেটমেন্ট যে লাইফে কোনো কিছু ঠেকে থাকে না এবং একটা না একটা পথ বের হয়েই আসে। একজন উদ্যোক্তাও যে আইডিয়া নিয়ে উদ্যোগটা শুরু করেন, নট নেসেসারিলি নেক্সট 10 years ওই এক্স্যাক্ট ওই আইডিয়ার উপরেই এক্সিকিউশন হবে। এখানেও পিভটিং হবে, চেঞ্জ হবে, অনেক লার্নিং থাকবে, যেটার ফলে কিছুটা চেঞ্জ করতে হবে কোর্স। সো ওই মানসিকতা নিয়েই উদ্যোক্তাতে নামতে হবে। সুতরাং ইউ উইল নট নো এভরিথিং, ইউ উইল নট বি সিকিউরড, ইউ উইল নট বি সেফ 100%, you will not have 100% plan at day one. So accept that reality, and still if you are excited about growing way beyond others, way beyond you could grow as a professional, then probably entrepreneurship is yours. ধন্যবাদ স্যার, আপনি এতক্ষণ সময় দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আশা করছি যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে তারাও এখান থেকে কিছু হলেও নিতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, কালের কণ্ঠকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বলবো যে ভয় না পেয়ে চ্যালেঞ্জ নিতে শিখুন, তাহলেই আগামীতে আপনিও হতে পারবেন সফল উদ্যোক্তা। এই পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার চলে আসবো বিজনেস টকে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কালের কণ্ঠের সাথেই থাকবেন।